বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত একজন রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক পর্যবেক্ষক মোহাম্মদ শাহেদ আমার বায়ে বসা আছেন। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র কিনা বা জঙ্গি রাষ্ট্র হয়ে উঠবার জন্য উর্বর ভূমি হিসেবে তৈরি হচ্ছে কিনা, এরকম নানা ধরনের প্রশ্ন জঙ্গি তৎপরতা নিয়ে বাংলাদেশে অনেকদিন ধরে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে আছে। কিন্তু আমার অনেকেই মনে করেন যে এই বাংলাদেশের গায়ে জঙ্গি তকমা বা এখন জঙ্গি হিসেবে যে সংগঠনটি পৃথিবী জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে, আইএস এর উপস্থিতি বোঝাবার শেষ অস্ত্রটা বোধহয় ব্যবহার করে ফেলা হয়েছে বাংলাদেশে মহরমের আগের রাতে। আপনারা কে কিভাবে দেখেন? মোহাম্মদ শাহেদ যদি শুরু করেন। ধন্যবাদ জিল্লুর ভাই। আসলে জঙ্গিবাদ বাংলাদেশে কিন্তু একটি ধারাবাহিকতাভাবে কিন্তু এই জঙ্গিবাদ কিন্তু চলে যাচ্ছে। জঙ্গিবাদকে নিয়ে কিন্তু আমরা ফেস করছি, প্রত্যেকদিন কিন্তু একটা নতুন নতুন কিন্তু জঙ্গিবাদ নিয়ে কিন্তু আমরা একটা চ্যালেঞ্জ ফেস করছি। দেখেন, আমরা একটা স্বাভাবিক রাজনীতির মধ্যে কিন্তু বা স্বাভাবিক নিয়মের মধ্যেই কিন্তু চলছি। হঠাৎ করেই ঈদের পরে দুজন বিদেশি নাগরিক হত্যার মধ্যে দিয়ে কিন্তু এই অস্থিরতাটা কিন্তু বেড়ে উঠল। পর্যায়ক্রমে দেখলাম একজন খ্রিস্টান পাদ্রীকে দেখলাম যে ওনারা মানে হত্যার চেষ্টা করলো। তারপরে যে ঘটনাটা ঘটলো, এরপরে কিন্তু এই মহরমের সময়, মহরমের দিন মানে হোসনে দালালে যে অ্যাটাকটা হলো, এইগুলা সবকিছুই যখন ঘটনাটা ঘটে তখন আইএস বলে একটি সংগঠন স্বীকার করে যে এটা তারা করেছে, বাট তাদের যে অফিসিয়াল পেজ, এই অফিসিয়াল পেজে কিন্তু কোথাও এই ধরনের স্বীকারোক্তি কিন্তু করে না। আবার বার্নি কার্টেজ কিন্তু একটা কথা বলেছে যে এটা আইএস এর থার্ড সংস্করণ। তো এখন বিষয়টা হচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে এটা আইএস, দেখেন আইএস বলতে আপনি একটা জিনিস দেখেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া যখন আইএস এর ব্যাপার নিয়ে যখন খেলছে, ঠিক যখন রাশিয়া যখন অ্যাটাক করলো, যুক্তরাষ্ট্র কিন্তু এখান থেকে সরে গেল। তার মানে এখন এইটা যেহেতু নাই, এখন সাউথ এশিয়ার উপরে এই আইএস কে তারা মানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে কিনা, এটাও কিন্তু একটা প্রশ্নের ব্যাপার। আর তারপরেও দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দুজন যুদ্ধ অপরাধীর কিন্তু ফাঁসির রায় আমরা অতি সম্মুখে, মানে এটা এখন রায়ের রিভিউ হবে, রিভিউ হওয়ার পরে কার্যকর হওয়া সময়ের ব্যাপার মাত্র। এই সময়ের মধ্যে যেহেতু জামাত ইসলামীর একটা কিন্তু আগে থেকেই এটি জঙ্গি সংগঠন হিসাবে কিন্তু একটি পরিচিতি এবং বিস্তৃতি লাভ করেছে, এই সংগঠনটি আইএস এর নাম ধারণ করে এরকম জঙ্গি তৎপরতা চালাচ্ছে কিনা এটারও কিন্তু একটা তদন্তের বিষয় আছে। ওয়াদুদ ভূঁইয়া, আমাদের দেশে জঙ্গি জঙ্গি এবং জঙ্গি এই কথাটা বেসিক্যালি সরকারি ব্যাপকভাবে প্রচার করেছে, অর্থাৎ বাস্তবে কিনা আমি জানি না, কাগজে কলমে এবং মৌখিকভাবে জঙ্গিবাদকে সরকারি প্যাট্রোনাইজ করেছে। জঙ্গির যখন অস্তিত্বও বাংলাদেশে ছিল না বা নাই, তখনই কিন্তু সরকারি সারা পৃথিবীকে বোঝানোর চেষ্টা করেছে যে এখানে জঙ্গি আছে, এখানে জঙ্গি আছে, আমাকে দরকার, আমাকে তোমরা সাপোর্ট করো, আমাকে রাখলেই কিন্তু আমি জঙ্গিবাদ দমন করতে পারবো। যদিও এর আগে সামান্য জঙ্গিবাদের উত্থান হয়েছে, যেটা এই যে আমাদের আমলে শায়েখ আব্দুর রহমান এবং আপনার বাংলা ভাই, যদিও শায়েখ আব্দুর রহমান আওয়ামী যুবলীগের তৎকালীন সভাপতি মির্জা আজমের আপন দুলাভাই, সেই শায়েখ আব্দুর রহমান এবং বাংলা ভাইদেরকে বেগম খালেদা জিয়া সরকার কিন্তু ফাঁসি দিয়েছে। আমি এটা দিয়ে এটা বুঝাচ্ছি যে সামান্যতম উত্থানটাও কিন্তু বিএনপি সরকার শেষ করে দিয়ে আসছে। অর্থাৎ এরপরে সরকার জঙ্গিবাদ জঙ্গিবাদ এই কথাটা উঠিয়ে সারা বিশ্বকে এবং বাংলাদেশকে একটা জুজুর ভয় প্রতিষ্ঠা করে। বাট বিএনপি তো সেটি অঙ্কুরে বিনষ্ট করবার চেষ্টা করেনি, বরং কারো কারো মতে বিএনপি খানিকটা প্রশ্রয় তখন দিয়েছে। বিএনপির কোনো নেতা, কোনো এমপি, কোনো মিত্র, আমি সে কথার সাথে দ্বিমত করব না, কিন্তু এটা তো শেষ কথা, এটা তো প্রমাণ তাদেরকে বিএনপি ফাঁসি দিয়েছে। না, এখানে কিন্তু একটু বলি, এখানে কিন্তু বিএনপি ওদের ফাঁসির কার্যকর সকল ব্যবস্থা নিয়েছে। কে আগে প্রশ্রয় দিয়েছে বা নিয়েছে তার চেয়ে বড় কথা হলো উত্থানের মানে শুরুতে ঢাল ফালা শেষ করে দেওয়া হয়েছে। যাই হোক, তারপরও
আজকে জঙ্গিবাদের যে কথা আসছে, জঙ্গিবাদের কিছু নমুনাও কিন্তু টুকটাক দেখা যাচ্ছে। এটা কখন ঘটে? একটা দেশের মানুষ যখন সরকার দ্বারা অবিচার, অন্যায়, নির্যাতনে নিষ্পেষিত হয়ে যায়, তখন কিন্তু মানুষ কিন্তু ফুঁসে ওঠে এবং যে কোনো একটা বাদের উত্থান ঘটে। সেটা জঙ্গিবাদ হতে পারে, সেটা বিপ্লব হতে পারে, যে কোনো কিছু করতে পারে। সরকার আজকে বাংলাদেশের জনগণ এবং বিদেশকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে, এই বাংলাদেশটা অতি যে কোনো সময়, দ্রুততম সময়ের মধ্যেই কিন্তু আমাদের বসবাস অযোগ্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ সত্যিকার মানে জঙ্গিবাদে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা আছে। যে জঙ্গিবাদটা কারো জন্যই শুভকর নয়, সেটা সরকার এবং বিরোধী দল বিএনপি বা আওয়ামী লীগ কারো জন্যই মঙ্গলজনক নয় এবং আমরা সেটা সাপোর্ট করি না। আজকের জঙ্গিবাদ যদি কিছু বাংলাদেশে এসে থাকে, হয়ে থাকে, এটা যদি মানে সংগঠিত হওয়ার পেছনে কারো ভূমিকা থাকে, তাহলে এর জন্য আমি বলবো সরকারি মূলত প্রথমত দায়ী। কিছুদিন আগে আনসারুল্লাহ বাংলা টিম নামে কিছু ঘটনা ঘটেছে এবং তারা কিছু ইমেল ছেড়েছে। এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন আওয়ামী ওলামা লীগের একটি অংশ দাবি করেছে যে তাদেরই অপর একটি অংশ আনসারুল্লাহ বাংলা টিম নামে এই জঙ্গি গ্রুপের পক্ষ থেকে এই মেসেজগুলো, ইমেলগুলো ছেড়েছে এবং ঘটনাগুলো ঘটিয়েছে। আমি বুঝাতে চাচ্ছি যে মূলত বাংলাদেশে জঙ্গি আছে, এটা আমরা এখনো বিশ্বাস করার মতো তেমন কারণ নাই। সরকারই প্রচার করেছে। তারপরে যেটুকু সূচনা হচ্ছে, এতে সরকার দায়ী। সরকার বিদেশের সাথে আন্তর্জাতিকভাবে এবং বাংলাদেশের জনগণের সাথে যে আচরণ করছে, আচরণ করে জঙ্গিবাদ অথবা অন্য কোনো বাদের দিকে বাংলাদেশকে ঠেলে দিচ্ছে। জি, মিস্টার শাহেদ, মিস্টার ভুঁইয়ার কথা যেটি প্রমাণিত হচ্ছে, মানে উনি যেটি ইঙ্গিত করছেন, একটি হচ্ছে যে সরকার আসলে নিজেকে ক্ষমতায় টিকিয়ে রাখবার জন্য, আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ের জন্য জঙ্গিবাদ বলে প্রচার করেছে। এখন এমন একটা পর্যায়ে এসছে যে এখান থেকে পিছু হতে পারছেন, এটি একটি ইঙ্গিত করেছেন। আরেকটি প্রচ্ছন্নভাবে তো পরিষ্কারভাবে না বললেও অনেকে যেটি বলেন যে আসলে এই জঙ্গিবাদ বলি, তালেবান বলি, এদেরকে যেভাবে বিভিন্ন শক্তির বিরুদ্ধে অভিযোগ আনা যায় যে তারা এদেরকে প্ল্যান করেন বিভিন্ন সময় বিভিন্ন দেশে সুযোগ সুবিধা মতো। সো বাংলাদেশে এখন এটি বিস্তৃত হচ্ছে এই কারণে, বা এই তকমাটা বাংলাদেশে গায়ে লাগতে যাচ্ছে এই কারণে যে সরকারের সঙ্গে পশ্চিমের সম্পর্কটা খুব খারাপ, যেটি সরকার জোর করে এবং একটা বলয়ের দিকে সরকার বেশি ঝুঁকে পড়েছে, আরেকটা বলয়কে নানাভাবে তুচ্ছ তাচ্ছিল্য, অসম্মান, অপমান করবার কারণে আসলে তারাও সুযোগ বুঝছে, সুযোগ মতো সরকারকে, বা শেষ পর্যন্ত হয়তো তার খেসারত বাংলাদেশকেও দিতে হবে। ধন্যবাদ জিলুর ভাই। আমি একটু প্রথম ওয়াদুদ ভাইয়ের একটা কথার জবাব দিয়ে আসি। ওয়াদুদ ভাই, এই জঙ্গিবাদের আপনি বলছেন মদত প্রশ্রয় আওয়ামী লীগ দিয়েছে, বাংলা ভাইকে কিন্তু আপনার প্রথমে স্বীকৃতি দেননি, কিন্তু যে বাংলা ভাই বলে যে কেউ আছে এটা কিন্তু আপনার প্রথমে স্বীকৃতি দেননি। পরে কিন্তু আপনারা বাধ্য হয়েছেন বাংলা ভাইকে, এটা মিডিয়া সৃষ্টি তকমা, হ্যাঁ, এবং সেই সময়কার মন্ত্রী। এইটা কিন্তু যখন বাংলা ভাইয়ের বাড়াবাড়িটা চরম শিখরে চলে গেল এবং এটা তখন কিন্তু আপনারা বাংলা ভাইকে কিন্তু গ্রেপ্তার করতে বাধ্য হয়েছেন এবং আপনারা তাকে ফাঁসিও দিয়েছেন, মানে তার রায়ে ফাঁসি হয়েছে। এখন এটা কার দুলাভাই কার জামাই এগুলো তো বলে লাভ নাই। বর্তমান সরকারের বহুত নজির ঘটনা আছে ওদুদ ভাই, যারা কোন মন্ত্রীর জামাতা গ্রেপ্তার হয়েছে, এমপি গ্রেপ্তার হয়েছে, হ্যাঁ, মানে অনেক এরকম ধরনের নজির আছে। প্রধানমন্ত্রী কিন্তু এই জায়গাটাতে কিন্তু জিরো টলারেন্স। আরেকটা জিনিস, জঙ্গিবাদ কিন্তু আপনাদের সময় থেকে, মানে বিএনপির সময় থেকে কিন্তু এটার মূলত উত্থানটা হয়েছে। আপনি কিন্তু এখনো আমরা কিন্তু এই যে 21শে আগস্টের যে গ্রেনেড হামলাটা হয়েছে, আপনি কি মনে করেন না এটা জঙ্গিবাদের একটা অংশ? এই দায় কিন্তু বিএনপিকে নিতেই হবে। এই দায় কিন্তু সেদিন কিন্তু পরিকল্পিতভাবে, আমরা যেভাবেই বলি না কেন, এটাও কিন্তু একটা জঙ্গিবাদের অংশ। তারপরে দেখেন এই যে আজকে যে এই আপনারা আনসারুল্লাহ বাংলা টিম বলছেন আর ওলামা লীগ বলছেন, এগুলো এখনো তদন্তাধীন বিষয়, এগুলা নিয়ে এখনো কিন্তু কথা বলার সময় আসে নাই। আনসারুল্লাহ বাংলা টিম তো আমি বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্ট করি আমাকে পর্যন্ত থ্রেট দিছে। তাহলে এইটাকে কি গভর্নমেন্ট পেট্রোনাইজ করবে? এটাকে গভর্নমেন্ট পেট্রোনাইজ করার কোনো মানে সুযোগ নাই। আমার বাসায় আপনার কি বলে এই যে কি বলে গোলাপ জল, এই কাফনের কাপড়, এইগুলো আমার বাসায় পাঠাইছে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয়, আমি মনে করি সমর্থক, আমার বাসায় পাঠাইছে। এরকম বাংলাদেশ আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ সমর্থন করে এরকম অনেক মন্ত্রী এমপির বাসায় পাঠাইছে। তাহলে কি এটাকে কি আওয়ামী লীগ পেট্রোনাইজ করবে? এটার কোনো সুযোগ নাই।
মানে এইখানে একটা জিনিস যে, আর যেটা জিল্লুর ভাই বললো সেটা কিন্তু আমিও বলার চেষ্টা করেছি, যে একই কথা, যে সরকারের সাথে পশ্চিমাদের সম্পর্ক কিছুটা টালমাটাল। এই টালমাটাল সুযোগটা আমরা কেউ এখানে মানে খাটাচ্ছি কিনা এটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে, এই সুযোগটাই আমরা এখানে কেউ খাটাচ্ছি কিনা। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে সরকারের উচিত প্রত্যেকটা, সেটা পশ্চিমা দেশ হোক, ভারতের সাথে হোক, বা যুক্তরাষ্ট্র, আমি মেনশন করে বলছি যুক্তরাষ্ট্রের সাথেই হোক, সম্পর্ক সবার সাথে সমান ভূমিকা রাখতে হবে। এইখানে একটা যে বিষয়টা হচ্ছে, বিষয়টা হচ্ছে আমাদের দেশে অনেক বড় বড় কিছু কিছু লোকজন আছে যারা নিজেদের স্বার্থ হাসিল করতে পারে না দেখে তারা কি করে, এই বিভিন্ন দেশের আশ্রয় নিয়ে তাদেরকে একটা মানে রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করে। এই জিনিসগুলা কিন্তু মানে আসলে কাম্য নয়। আর বাংলাদেশে আইএস বা আনসারুল্লাহ বাহিনী বা এরকম ধরনের কোনো কিছু বাংলাদেশে আসুক, এটা কিন্তু বিএনপিরও কাম্য না, বাংলাদেশ আওয়ামী লীগেরও কিন্তু এটা কাম্য না। কারণ এই দেশটা তো আমাদের সবার, এটা আওয়ামী লীগেরও দেশ না, এটা বিএনপিরও দেশ না, এই দেশটা কিন্তু আমাদের সবার। সুতরাং এই জায়গাটাতে কিন্তু আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ, এরকম একটা কিছু হলে কিন্তু শেষ পর্যন্ত কারো নিয়ন্ত্রণই কিছু থাকবে না, আসলে তাই, কারো অস্তিত্ব থাকবে না, পাকিস্তানেও দেখেছি রাজনীতি করবার কোনো সুযোগ থাকবে মনে হয় না। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে দেখেন, কিছুদিন আগে আমরা চট্টগ্রামে দেখলাম যে একটি ব্রিগেড, তারা একটা নাম দিয়েছে, একটি ব্রিগেড, এইটি একদম গহীন জঙ্গলে। আমি ব্যক্তিগতভাবে এই র্যাবের যে সমস্ত কর্মকর্তা এটার সাথে জড়িত ছিল, আমি কথা বলেছি তাদের সাথে, এবং তারা বলল যে এরা এত ওয়েল ট্রেন্ড, মানে এই ধরনের ছেলেদেরকে নিয়ে যায় গিয়ে তাদেরকে যে এরকম ট্রেন করা হয়েছে যে এরা এই জঙ্গিবাদের বাইরে আর কোনো কিছু বুঝতে চায় না, তাদেরকে জিহাদি পড়ানো হয়েছে। এই যে ট্রেনিং গুলা, এই ট্রেনিং গুলা কিন্তু মারাত্মক জিনিস। এবং সরকার যে জিনিসটা করছে, দিস ইজ দি ফার্স্ট টাইম সরকার করছেন কি, এদেরকে ফাইন্যান্স করেছে কারা, সরকার কিন্তু সেই জায়গাটা বের করার চেষ্টা করছে। ইতিমধ্যে কিন্তু এই যে মানে আপনার কি বলে, এই চট্টগ্রামের যে ঘটনা ঘটেছে, এদের 2-3 জন ফাইন্যান্সার কিন্তু ডিটেক্টেড, এবং তারা কিন্তু কোর্টে 164ও দিয়েছে। তাহলে এই জিনিসগুলা কিন্তু আস্তে আস্তে সবকিছু পরেও কিন্তু বাংলাদেশ একটা ভালনারেবিলিটির দিকে এগোচ্ছে। আপনি এই যে দুইজন বিদেশি, দুইয়ের জায়গায় সংখ্যাটা 3-4 হলে কি হতো আমরা এখনো বলতে পারছি না। এবং ইতিমধ্যে এখন পর্যন্ত কিন্তু 4টে রাষ্ট্র, অন্তত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং কানাডা, তারা সন্তুষ্ট না এবং তাদের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করে চলেছে। এবং সর্বশেষ যেটি আমরা আলাপ করছি, যেটি এখন শিয়া সুন্নির বিরোধের মধ্যে নিয়ে যাবার চেষ্টা হচ্ছে। সো এই জায়গাটাতে আপনি যেমনটা বলছিলেন যে আওয়ামী লীগ অনেক কিছু বা সরকার অনেক কিছু অ্যাড্রেস করছে, তদন্তাধীন আছে, যেটি ওনার একটা বক্তব্যের প্রেক্ষিতে আপনি বললেন বলা উচিত নয়, তাহলে কি এটি সমীচীন কিনা যে কোনো কিছু একটা ঘটলেই এটিকে যুদ্ধাপরাধীদের সঙ্গে বিচারের সঙ্গে সংশ্লিষ্ট করে ফেলা, এটিকে বিএনপি জামাত করেছে এরকম বলে ফেলা? এটা আসলে বিষয়টা হচ্ছে কি, একদম প্রাথমিক বিষয়, এগুলো আসলে আমাদের বলা উচিত না, এটা আমরা যেই দল করি বলা উচিত না। কিন্তু বিএনপি জামাতের হিস্ট্রি তো খারাপ, তারা অতীতে এই ধরনের কর্মকাণ্ডের সাথে কিন্তু অনেকটা জড়িত ছিল। আমি এই যে বললাম 21শে আগস্টের গ্রেনেড হামলা, এটা কিন্তু একটা পরিকল্পিত হামলা ছিল জিলুর ভাই। সেদিন কিন্তু শুধু মাননীয় প্রধানমন্ত্রী তদানীন্তন বিরোধী দলীয় নেত্রীকে মানে হত্যা বা হামলা করার উদ্দেশ্য নয়, সেদিন কিন্তু অনেক মানুষ, বদুদ ভাই আপনি নিজেও একজন সাবেক সংসদ সদস্য, সেদিন অনেক মানুষ, সাধারণ মানুষ, একটা যখন মানে আপনার এই এরকম যখন আপনার মিটিং হয়, মানুষ কিন্তু সাধারণ মানুষ শুনতে যায়, হ্যাঁ, সেদিন কিন্তু সাধারণ মানুষ সেখানে শুনতে গিয়েছিল, শুনতে গিয়ে কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত স্প্রিন্টারের জ্বালায় কিন্তু ভুগছে। তাদের খবর কিন্তু সেদিন বিএনপিও নেয় নাই, তাদের খবর কিন্তু আজকে বোধহয় আওয়ামী লীগও খুব একটা প্রপারলি দেয় না। এবং সেদিন কিন্তু আমরা সংসদে শুনতে দেখেছি বা বলতে দেখেছি, মানে কি বলে, তদানীন্তন প্রধানমন্ত্রী বা বলতে দেখেছি যে আওয়ামী লীগ নেত্রী নাকি ভ্যানিটি ব্যাগ করে কি বলে বোমা নিয়ে গিয়েছে। তো এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু তখন থেকেই সৃষ্টি হয়েছে। আর তারপরে দেখেন এই যে আপনারা এই যে মানে এই বিএনপির যে আন্দোলনগুলো হলো, মানে আপনার এই যে 92 দিনের আন্দোলন, এখানে কিন্তু এই যে বোমা হামলা, পেট্রোল বোমা হামলা, এইগুলা কি একটা জঙ্গিবাদের অংশ বিশেষ না? তাহলে এই জিনিসগুলোকে যখন প্যাট্রোনাইজ করা হলো, জিনিসগুলো তো আলটিমেটলি একটা জঙ্গিবাদের দিকেই আমরা গেলাম। জি মিস্টার ভুইয়া। হ্যাঁ, এটাকে প্যাট্রোনাইজ করছে সরকার। আপনারা যে জঙ্গিবাদটুকু ইঙ্গিত করছেন, বাংলাদেশে যদি জঙ্গিবাদের উত্থান হয়, এর জন্য পুরোপুরি দায়ী সরকার এবং এর সৃষ্টি করছে সরকার। সরকার যদি প্রথমত অবৈধভাবে ক্ষমতা দখল করে না থাকতো, বিনা নির্বাচন নামে ফসল না করে এই ক্ষমতা দখল না করত, তাহলে কিন্তু মানুষের মধ্যে এরকম
মানে পরিস্থিতি, মানসিকতা সৃষ্টি হতো না। এবং সরকার যদি অবৈধভাবে ক্ষমতা না থাকতো এবং বিদেশিদের কথা কিছুটা হলো তারা মান্য করত, বিদেশিরা যে কথাটা বারবার বলার চেষ্টা করছে যে আপনার গ্রহণযোগ্য একটা মানে নির্দলীয় একটা নিরপেক্ষ নির্বাচন আপনার দিন, এই বিষয়ে কিন্তু সরকার বিদেশিদের সাথে কোন রকমের বোঝাপড়া এবং সৌজন্যমূলক আচরণও করেনি। এবং বিদেশিদের সাথে, বিশেষ করে আমেরিকার সাথে যে মানে অসৌজন্যমূলক আচরণ, ইউরোপের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং অধ্যত্বপূর্ণ আচরণ এই সরকার করেছে, এটাও কিন্তু জঙ্গিবাদ সৃষ্টির পিছনে একটা কারণ হতে পারে। মানে বাংলাদেশের পৃথিবীর অন্যান্য জায়গায় অন্যান্য দেশগুলোকে চিন্তা করলে যেভাবে দেখা যায়, আজকে যে আইএস সৃষ্টি হয়েছে সেটা কারা করেছে, আফগানিস্তানে যে তালেবান সৃষ্টি হয়েছে সেটা কারা করেছে, ইরাকের পরিস্থিতি কারা সৃষ্টি করেছে। মানে আপনি কি এটা বলতে, আমি আমাকে শেষ করতে দেন, আমি বুঝাতে চাচ্ছি সরকার অবৈধভাবে থাকার কারণে এবং আন্তর্জাতিক শক্তিগুলোকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার কারণে এবং বাংলাদেশের মানুষকে গলা এবং টুটে চিপে ধরার কারণেই মানুষ বিক্ষুব্ধ হয়ে কোনো কিছু করতে পারে, সেটার জন্য দায়ী সরকার এবং সরকারি প্যাট্রোনাইজ করছে। গ্লোবালি মানে স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশে এমন একটা জায়গা আছে, আমরা যদি আরেকটু পরিষ্কার করে বলি যে বৃহৎ শক্তিগুলো, সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই বলি, চীনের কথাই বলি, কিংবা প্রতিবেশী ভারতের কথাই বলি, কেউ আসলে বাংলাদেশকে নিজের হাতের বাইরে ছেড়ে দিতে চাইছে না। বাংলাদেশকে কেউ দখল করে নেবে সেরকম অবস্থা হয়তো নেই, এটি কোনোভাবেই নেই, আমরা এটি বলতে পারবো না। কিন্তু বাংলাদেশকে কেউ, তার সঙ্গে একটা খারাপ সম্পর্ক বা বৈরী সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে তার কোনো ইন্টারাকশন নেই, এরকম জায়গায় কেউ নিয়ে যেতে চাইবে না। হ্যাঁ, যেমন না, আমি বলছি যে বৃহৎ শক্তিগুলোর কেউই চাইবে না যেটি আপনি বাংলাদেশের সাথে একটা বৈরী সম্পর্ক কেউ চাইবে না, বিদেশিরা কেউ চাইবে না বিভিন্ন কারণে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি বিদেশিদের মানে যেটা বৈধ লিগ্যাল সাপোর্ট এবং যেটা গণতান্ত্রিক সিস্টেমের কথা যদি বিদেশিরা বলে যে তোমাদের সাথে আমরা যদি কাজ করতে হয় তাহলে তোমরা নিরপেক্ষ নির্দলীয় একটা গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন দাও, সেখানে যদি আমরা ডিনাই করি, এগেইন এন্ড এগেইন ডিনাই করি এবং বিদেশিদের যে কোনো সাজেশনকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই, তাহলে অবশ্যই বিদেশিরা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যে কোনো ঘটনা ঘটাতে পারে। এর জন্য বিরোধী দল বা তথাকথিত আপনার কথায় কথায় মিস্টার শাহেদ আরেকটি বিষয় ইঙ্গিত করেছেন যে এই বিদেশিদের কথা বলে বা তাদের অসন্তোষকে কাজে লাগিয়ে দেশের ভেতরে থাকা কোনো গোষ্ঠী তার রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এই কাজগুলো করছে কিনা। যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে আমাদের সরকার সেই সুযোগ দিচ্ছে কেন? আমাদের সরকার কেন সেই সুযোগটা দিচ্ছে? কেন বিদেশিদের সাথে আঘাত করার জন্য আমাদের দেশের কোন শক্তিকে ঠেলে দিচ্ছে? আমাদের দেশের জনগণ, যেমন কালকে একজন জনগণের সাথে, কয়েকজন জনগণের সাথে আমার কথা হলো, তারাই বললো ভাই আমরা আর বাঁচতে পারছি না, অস্থির হয়ে গেছি, বাঁচতে পারছি না। কিছু আমলার সাথে কথা হলো, তারা আওয়ামী লীগের আমলা, বাট তারা বলছে যে আমরা সচিবালয়ে বসতে পারছি না, আমরা এত নির্যাতন এবং নিপীড়নের মধ্যে আছি, আমরা চাকরি করার মতো মানসিকতা নাই। আর যারা হাজার হাজার অফিসার কর্মকর্তা ওএসডি, তাদের কথা বাদই দিলাম, যারা সরকারের তকমা গায়ে লাগিয়ে চাকরি করছে তারা অস্থির, জনগণ অস্থির, ব্যবসায়ীরা অস্থির। এই অবস্থায় যদি কোন জনগণ এবং কোন ব্যবসায়ী, কোন মহল, কোন গোষ্ঠী অস্থির হয়ে এই সরকারের বিরুদ্ধে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে যেতে চায়, এর জন্য কি বিএনপি দায়ী? এর জন্য সরকার অবশ্যই দায়ী। মজুদ ভাই, এই যে আপনি সরকারি কর্মকর্তা কর্মচারীকে বললেন, সরকারি কর্মকর্তা কর্মচারী কিভাবে অস্থিরতার মধ্যে পড়ছে আমি তো বুঝতেছি না। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সুযোগ সুবিধা সরকারি কর্মকর্তা কর্মচারীকে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কিন্তু এটাকে এনশিওর করেছে। হ্যাঁ, বাংলাদেশের একদম চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে একদম সুযোগ দিলেই যে অস্থির হয় না। আপনি আমাকে অনেকগুলো বেতন দিলেন, একজন কর্মচারীকে অনেকগুলো বেতন দিলেন, কিন্তু তাকে সারাক্ষণ আপনি মানসিকভাবে টর্চার করলেন, নির্যাতন করলেন। এই বেতনের কোনো টর্চারটা কিভাবে টর্চারটা মানে এটা কি এরকম করা হচ্ছে যে প্রত্যেকটা সেক্টরে শেখ হাসিনা বসে আছে মনে হয় যেন, প্রত্যেকটা সেক্টরে যেন জয় বসে আছে, প্রত্যেকটা সেক্টরে যেন এই কথাটা আপনি প্রত্যেকটা সেক্টরে জয় বসে আছেন, এই কথাটা কি এরকম না? আমি বলছি না ভাই, আমি আপনাকে একটু বলি, আমি বলছি না, এটা অন্যদের কথা। বা আমাদের কি বলে প্রধানমন্ত্রীর পুত্র যিনি এখন আইসিটি বিষয়ক উপদেষ্টা, উনি কিন্তু কোনো হাওয়া ভবন তৈরি করেন নাই যে প্রত্যেকটা সেক্টরে উনি হাওয়া ভবন তৈরি করে তার উইংস দিয়ে সরকার পরিচালনা করবে, এরকম ঘটনা কিন্তু ঘটেনি। এক মিনিট,
হাওয়া ভবন বিএনপির আমলে একটা হয়েছিল, সেটাকে আপনারা নেগেটিভ অর্থে বলছেন, আমরা পজিটিভ অর্থে ধরে নিচ্ছি। এখন বলবো শত শত হাওয়া ভবন বাংলাদেশের মাটিতে অবস্থান করছে, প্রত্যেকটা ঘরে এখন ঘরে আমি হাওয়া আপনার এই ভবনে। কথার আপনি উত্তর একটি দিতে হাওয়া আমি ভবনের কথা বাধ্য বলেন, হচ্ছি। আমি শত হাওয়া ভবনের কথা আপনি বলবো এই কথা আপনাকে। বলছেন, বাংলাদেশের মাটিতে হাওয়া আপনি ভবন এই কথা অবস্থান করছে। বলছেন, বাংলাদেশে একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন আছে, এই কথাটা ভুলে গেলে চলবে না। আপনাকে ঠিক ভুলে আছে? গেলে চলবে না যে এটা স্বাধীন নয়, এটা এই সরকারের একটি তত্ত্বাবধায়ক দুর্নীতি দমন কমিশন। এই কমিশন, এই সরকার যাকে ইঙ্গিত করে তার বিরুদ্ধেই মামলা আপনি ঠুকে কি দেয়। এটা কি ভুলে গেছেন যে এই সরকার কিন্তু তাদের এমপি মন্ত্রীদেরকে কিন্তু দুর্নীতি দমন কমিশনের থেকে ছাড় পায়নি না, কিন্তু। এটা একটা লোক দেখানো নাম মাত্র আর কিছু আপনি একটা ঘটনা। এখানে যদি তাই অনেকগুলো হয়, পয়েন্ট আউট করলেন, একটা ইনসিডেন্ট দেখেন তো যে তারা এরকম ভাবে কোন রকম ব্যবসার দিকে ঢুকে গেছে বা তারা এরকম ধরনের বড় ধরনের ডিল করেছে বা ইয়ে করেছে, একটা ইনসিডেন্ট দেখো তো। আপনারা তো মুখে মুখে অনেক কথা বলেন, বাট আমি আপনাকে দেখাইতে পারবো হাওয়া ভবনের কতগুলা কারিশমেটিক মানে ডিলিং আছে, এগুলো আমি দেখাইতে পারবো আপনি আপনাকে। সেটা গায়ের জোরে দেখাতে পারবেন, আমি দেখালে হাজার দেখাতে পারবো। এটা এই টক শোতে শেষ করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী, এত বেশি মাননীয় deal হচ্ছে। প্রধানমন্ত্রী শুনেন, যখন সংসদে তার কিন্তু একটি পরিবারের তালিকা দিয়েছিলেন, শুনেন, এই তালিকার বাইরে মাননীয় প্রধানমন্ত্রীর কোন পরিবার আছে বলে আমার জানা নেই। শুনেন, বাংলাদেশের মহাসড়কগুলো নির্মাণ করতে প্রতি কিলোমিটারে ইউরোপে খরচ হচ্ছে 18 কোটি টাকা। 18 কোটি টাকা। চায়নাতে খরচ হচ্ছে প্রতি কিলোমিটার রাস্তায় 13 কোটি টাকা, এবং ইন্ডিয়াতে খরচ হচ্ছে আপনার 10 কোটি টাকা। আর ঢাকা চট্টগ্রাম হাই রোডে এই সরকার খরচ করেছে 65 কোটি টাকা, এবং ঢাকা মহাসড়কে নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোমিটারে, জি প্রতি কিলোমিটারে 65 কোটি টাকা, যেটা ইউরোপেও নাই, চায়নাতেও নাই, ইন্ডিয়াতেও নাই। এবং ঢাকা মহাসড়কে 95 কোটি টাকা। এটার উত্তর আমি দিতে পারবো না, আমি কোনো ইঞ্জিনিয়ার না। আমাকে শেষ করতে দেন, আমি এটাই বুঝাতে চাচ্ছি, এটাই হলো আওয়ামী লীগের হাওয়া ভবন। এই বাড়তি অংশ আওয়ামী লীগের শত শত হাওয়া ভবন লুটপাট করে নিচ্ছে, বাড়তি অংশ আওয়ামী লীগের হাওয়া ভবন কেড়ে নিচ্ছে, এটা ঠিক আছে, এবং এই যে আমরা আমাদের নেত্রী কিন্তু প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সুটকেস ভরে টাকা বিদেশে পার করে নাই, এটা কিন্তু নজির আছে। মামলা হয়েছে, ভিডিও ফুটেজ, আপনার নেত্রীর নামে মামলা হয়েছে। ও এরকম মামলা হয়নি। 111-এ আপনাদের এক ব্যবসায়ী মামলা করেছিল, তিনি সুটকেস প্রধানমন্ত্রীর হাতে দিয়েছে। 111 একটা অবৈধ সরকার, আমি বলি এটা একটা অবৈধ সরকার ছিল, সেই সরকার কি মামলা করলো সেটা নিয়ে এত এইসব কথা এসে যাওয়ার কথা না। এই সত্য উচ্চারণ করতে গেলে এখান থেকে বের হতে হয়তো পারবো না। এই জন্য আজকাল টক শোতে বিএনপির কোনো নেতা আসে না। কেন আসে না? সত্য কথা বলতে গেলেই না। তবে আপনি যে কথাটি বললেন ভিডিও ফুটেজে বলা আছে, মাননীয় আপনাদের তদানীন্তন প্রধানমন্ত্রী বিদেশে যাওয়ার সময় ব্যাগ ভর্তি টাকা গিয়েছে। 111 এর শেখ সেলিম সাহেবের স্টেটমেন্টটা ইউটিউবে এখনো আছে। আপনাদের আওয়ামী লীগের বড় বড় নেতারা, মন্ত্রীরা কিভাবে অবৈধ টাকা আর্ন করতো, নিত। 100 হাওয়া ভবন সৃষ্টি করেছেন আপনারা এখন বাংলাদেশে। অতএব হাওয়া ভবন বলে ওইসব আর খাবে না। না না, এখানে ওদুদ ভাই আমি আপনাকে একটা কথা বলি, এই যে ইউটিউবে যেগুলো আসতেছে না, ইটস অল আর ফেব্রিকেটেড। এগুলো আপনার ল্যাঙ্গুয়েজে আমি ফেব্রিকেট করতে পারি, ঠিক আছে? এক, দুই নম্বর কথা হচ্ছে যখন আপনাকে অস্ত্রের মুখে নিয়ে যাবে, আপনি আপনার নেত্রীর বিরুদ্ধে কি বলে স্টেটমেন্ট দিবেন, আপনিও তখন আপনার নেত্রীর বিরুদ্ধে স্টেটমেন্ট ছাড়া কোনো কথা বলবেন। আমি দেব না, তবে সত্য হলে হয়তো আমি কিছুটা বলবো। এই কথা বলার কোনো সুযোগ নেই, প্রত্যেকের জীবনের মায়া প্রত্যেকের আছে, আপনারও যেরকম আছে আমারও সেরকম। জলিল সাহেব বলেছে আপনাদের নেত্রীর বিরুদ্ধে এই 111 অনেক। জলিল সাহেব কি রকম অমানসিক টর্চার তদানীন্তন সরকার করেছে এটা আপনিও জানেন, আমিও জানি। হ্যাঁ, এটা বিএনপি নেতাদেরকে আরো বেশি করেছে। বিএনপি নেতাদের কারো কাছ থেকে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এরকম স্টেটমেন্ট নিতে পারে নাই। শেখ সেলিম সাহেব যে স্টেটমেন্ট দিয়েছেন, ওবায়দুল কাদের যা দিয়েছেন, জলিল সাহেব যা দিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে স্টেটমেন্ট, এটা বিএনপির কোন নেতার পিটিও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে এইরকম অভিযোগ, পাল্টা অভিযোগ, এইরকম রাজনৈতিক সংস্কৃতি কিন্তু একটা 111 এর জন্ম দিয়েছিল। তো আপনারা তো সেই সংস্কৃতি থেকে বেরোতে পারছেন না, এবং তার সঙ্গে এখন এই যে জঙ্গিবাদের মাত্রা যুক্ত হয়েছে, আইএস যুক্ত হয়েছে, তো এগুলো কি সেরকম আরেকটা কোনো কিছুর দিকে ঠেলে দিচ্ছেন কিনা? আওয়ামী লীগ যা করছে নির্যাতন, নিপীড়ন, এবং যেদিকে ঠেলে দিচ্ছে, এটা শুধু একমাত্র আওয়ামী লীগের কারণে বা শুধুমাত্র বিএনপি, আপনারা উভয় পক্ষ মিলে। আজকে ওনারা বলছে আমরা লন্ডনের নির্বাসিত, বিএনপি লন্ডনে নির্বাসিত।
ওনারাই বলছে বিএনপি শেষ। না না, এখানে ওয়াদুদ ভাই শেষ আমার 1 মিনিট আপনার সাথে একটু কথা আছে। আমি আপনার নেত্রী দেশে ফিরে না কেন? ওনারা পাঠালেন না আপনারা স্বেচ্ছায় নির্বাচন দিলেন, সেটা একটা প্রশ্ন আছে। না না, এখানে আমার ওয়াদুদ ভাই বর্তমান সরকার যে কথা বলে, সরকারের নেতারা যেভাবে কথা বলে, এই অর্থে বোঝা যাচ্ছে যে বিএনপি নাই, বিএনপির কাঠামোগত দিক শেষ, বিএনপি সাংগঠনিকভাবে ব্যস্ত হয়ে গেছে। এটা তো আপনার নেত্রী স্বীকার করেন। এবং বিএনপি নিজের স্বেচ্ছায় নির্বাচনে চলে গেছে। এখন বাংলাদেশে একটা লোক মারা গেলেই বিএনপিকে দায়ী করা হচ্ছে, বিদেশি লোক মারা গেছে সেখানে বিএনপিকে দায়ী করা হচ্ছে, কালকে শিয়াদের এখানে নিক্ষেপ করা হয়েছে সেখানে বিএনপিকে দায়ী করা হলো, বিএনপিকে দায়ী করা হলো, জামাতকে দায়ী করা হয়েছে। বিএনপির কথা আপনাদের মন্ত্রীরা বলেছে তদন্ত করে দেখা হোক বিএনপি জামাত আছে কি। আমার প্রশ্ন হলো, বিএনপি যদি অবকাঠামো এবং সাংগঠনিকভাবে ব্যস্ত হয়ে যায়, বিএনপি যদি স্বেচ্ছায় লন্ডনে নির্বাচিত হয়ে যায়, তাহলে বিএনপিকে নিয়ে আপনাদের এত হেডেক কেন? সবকিছুতে বিএনপিকে আপনারা এত প্রচারণা চালাচ্ছেন, সবকিছুর মধ্যেই বিএনপির গন্ধ খুঁজছেন কেন? আমি তো বলবো বিএনপি যদি সত্যিকার যদি মরেও যায়, আপনারাই বিএনপিকে জীবিত রাখবেন এবং দেশের জনগণই বিএনপিকে জীবিত রাখবে, বিএনপি কোনোদিন মরবে না। আপনারা যতই বিএনপিকে এক কথা বলছেন মরে গেছে, আরেক কথায় বলছেন যে বিএনপির সকল অপকর্মের হোতা। যেই সংগঠন মরে যায়, যেই সংগঠন অস্তিত্বহীন হয়ে যায়, সেই সংগঠন কি করে কর্ম বা অপকর্ম করতে পারে? না না, এখানে ওয়াদুদ ভাই আমি একটা কথা বলি, আমি কোনোদিন বলবো না যে বিএনপি মরে গেছে বা বিএনপি চলে গেছে। আপনারা সুসংগঠিত এখন হইতে পারে, এটা কিন্তু আপনার নেত্রী বলেছে যে বিএনপি কে আরো সুসংগঠিত করতে হবে। সুসংগঠিত হওয়ার কোনো ব্যাখ্যা নাই। সুসংগঠিত এবং সুন্দরের কোন এখানে একটা বিষয় হচ্ছে, এখানে আরেকটা জিনিস, আমাদের সন্দেহের কিন্তু আরেকটা তালিকা আছে, সন্দেহের কিন্তু আরেকটা কার্য আছে। আপনার নেত্রী যখনই বাংলাদেশে ফেরার কথা হয় তখনই কিন্তু বাংলাদেশে একটা অঘটন ঘটে, এটার কারণটা কি? তো আপনার নেত্রীও তো বাংলাদেশে ফেরার পরে জিয়াউর রহমানকে মেরে ফেললো এবং উনি ইন্ডিয়া বর্ডারে গিয়ে পালিয়ে গিয়ে ধরা পড়লো, ইন্ডিয়া বর্ডারে উনি ধরা পড়লেন। তাই বলি কি আমরা বলবো আপনার নেত্রী জিয়াউর রহমানকে মেরে ফেলছে? জিয়াউর রহমান কিভাবে হত্যা হয়েছে এটা আপনিও জানেন, আপনিও জানেন, আমিও জানি। কিভাবে হত্যা হয়েছে এটা আপনিও জানেন, আমিও জানি। কিভাবে ঘটনা ঘটে এখন সেটা আপনারা ঘটনা জানেন। হচ্ছে আমার নেত্রী দেশে আসলেই শুধু ঘটনা হয়, এটা একটা কেমন জানি উদ্ভট। না, এটা উদ্ভট কথা আমি বলতে চাই না, কিন্তু কথা হচ্ছে যে আপনি যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারকে অ্যাকিউজ করলেন, আমার এই কথা বলা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। আরেকটি জিনিস আমি আপনাকে একটুখানি বলতে চাই, আমি গতকালকে একটি গণমাধ্যমে প্রচার হয়েছে যে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপারসন তারা এখন দলের ছক আঁকছেন কিভাবে দল পরিচালনা করবে। কেন আমার দেশের নেত্রী উনি বিদেশে গিয়ে বাংলাদেশের ছক আঁকবেন? আপনি আরেকটি কথা বলেছেন যে বিদেশিদের সাথে বাংলাদেশের সখ্যতা নাই, মানে এটা আপনার বিএনপি কি বলে ইলেকশনে আসেনি, তার মানে কি বিএনপি বিদেশিদেরকে প্যাট্রোনাইজ করতেছে বাংলাদেশের এই এই সাথে এই বৈরী সম্পর্কের ব্যাপারে? বিদেশিকে প্যাট্রোনাইজ করার প্রয়োজনে, বিদেশি কি আমাদের সমাজের একটা অংশ না? বহির্বিশ্বের যে সামাজিক ব্যবস্থাপনা আমাদের আমরা অতীতেও দেখেছি, যখনই কোনো ঘটনা ঘটেছে বিএনপি যুক্তরাষ্ট্রের কাছে গিয়ে নালিশ করেছে, বিএনপি যুক্তরাষ্ট্রকে বাধ্য করেছে বাংলাদেশের উপরে খবরদারি করে। আপনি আরেকটা কথা বলেছেন যে আমরা যদি বিদেশিদের কথা শুনবো, বাংলাদেশ কি কোনো বিদেশির কথা শুনে কি এই দোষে কিন্তু সবাই দুষ্ট বাংলাদেশের রাজনৈতিক দল, বাংলাদেশের কথা শুনতে বলছি না, আমি বলছি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের একটা সমাজ আছে, ন্যায় এবং নিষ্ঠ এবং ভালো গণতান্ত্রিক ব্যবস্থাপনার একটা বিষয় সবাই বলতে পারে, কমেন্ট করতে পারে। আপনি যদি আমার প্রতিবেশী হন, আপনার সাথে আমার ভালো মন্দ কিছু একটা কমেন্ট আসতেই পারে। আমি একটু প্রসঙ্গ পাল্টাই, আরেকটি ইস্যু এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায়, সেটি হচ্ছে যে স্থানীয় সরকারের নির্বাচন সামনে, সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে কি নেবে না সেটি একটি আলোচনার বিষয় আছে এবং সেখানে দলীয় মনোনয়ন এবং দলীয় প্রতীক একটি সরকারি সিদ্ধান্ত আছে নির্বাচনটি করবে। এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ এবং বিএনপি কিন্তু এই ইলেকশনে যাবে, আমি মনে করি বিএনপির এই ইলেকশনে যাওয়া উচিত। তাদের যদি সাংগঠনিক, এটা কিন্তু বিএনপি বা বর্তমান সরকার কিন্তু বিএনপিকে একটা সাংগঠনিক অবস্থা ক্রিয়েট করার জন্য এই কাজটা করে দিয়েছে, কারণ বিএনপি মানে তৃণমূল সংগঠন থেকে এতটাই দুর্বল যে এখন যদি তারা এই প্রতীক নির্বাচনে যায় তারা কিন্তু সংগঠিত হইতে পারবে। হ্যাঁ, আর এই ইলেকশনের মাধ্যমে প্রমাণ করা হবে যে আসলে বিএনপি এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা কার কতটুকু। আমার মতে আপনারা যেরকম সিটি কর্পোরেশন ইলেকশনে এসেছিলেন, যদিও পরের দিকে আপনারা নানান রকম নাটকীয়তার মধ্যে বয়কট করেছেন, আপনারা এই ইলেকশনেও আসবেন, এই ইলেকশনে এসে এই ইলেকশনটাকে আপনারা সাপোর্ট করুন। আরেকটি কথা আমি একটু বলতে পারি ওয়াদুদ ভাই, আপনি একজন এক্স মেম্বার অফ পার্লামেন্ট, আপনি একটি সরকারকে অবৈধ সরকার বলতে পারেন না।
ইট ইজ গেজেটেড বাই দি কেন অবৈধ? পার্লামেন্ট, ইট ইজ গেজেটেড বাই দি অনারেবল, মানে এটা কিন্তু প্রেসিডেন্ট দ্বারা গেজেটেড। আরেকটি জিনিস, এই অবৈধ সরকার যদি থাকতো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জাতিসংঘ থেকে পুরস্কার পেতেন না। সুতরাং বহির্বিশ্বের কোন দেশ বাংলাদেশ সরকারকে কিন্তু অবৈধ সরকার বলে ঘোষণা করেন, একমাত্র আপনারা বিএনপি জামাত জোট বাংলাদেশ সরকারকে অবৈধ সরকার বলে। দেখেন, যে জাতিসংঘ থেকে পুরস্কার পাইছে বলছেন, সেই জাতিসংঘের মহাসচিব আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎও দেননি। এবং আমেরিকাতে রেওয়াজ অনুযায়ী প্রেসিডেন্ট একটি নৈশভোজ দেয় যে কোনো সরকার প্রধানের জন্য। এবারের এই বিশাল বাংলাদেশের ইতিহাসের ঐতিহাসিক যে টিম ভ্রমণ করলো জাতিসংঘে, যেখান থেকে পুরস্কার আনলেন আপনার নেত্রী, সেখানকার সেই দেশের সে প্রেসিডেন্ট নৈশভোজ ওনার জন্য দেন নাই। বাংলাদেশের মেসেজটা কিন্তু, পৃথিবীর মেসেজটা কিন্তু বাংলাদেশের জন্য এখানেই যথেষ্ট। অতএব আপনি যেটা বলছেন যে এই নির্বাচনে যাওয়াটা বিএনপির জন্য একটা সুযোগ করে দিয়েছে, আমি বলবো বিএনপি যাবে কি যাবে না এটা বিএনপির হাই মানে প্রোফাইলের সিদ্ধান্ত আর উপরের সিদ্ধান্ত। কিন্তু আমরা যেটা দেখেছি উপজেলা নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনে প্রথম আপনার পর্বে খুব একটা ঝামেলা হয়নি। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ মানে পর্বগুলোতে সবগুলো আওয়ামী লীগ দখল করে নিয়ে গেছে। কি করে তাহলে আপনি আশা করেন বিএনপি নির্বাচনে গেলে সুষ্ঠু নির্বাচন হবে? এরপরে সিটি কর্পোরেশন, 6টি সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হয়েছিল, সেখানে বিএনপি জয়লাভ করেছে এবং প্রত্যেককে 1 বছরের মধ্যেই প্রত্যেকটা সিটি কর্পোরেশনের মেয়রকে আপনারা জেলে নিয়েছেন, আইদার বহিষ্কার করেছেন, আইদার সাসপেন্ড করেছেন। অতএব এখন বৈধভাবে নির্বাচিত হয়েও কিন্তু কেউ কিন্তু সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকার মানে আপনারা জিতলেই ওইটা বৈধ হবে আর না জিতলে এটা অবৈধ এরপর হয়ে আসেন যাবে। ঢাকাতে যে 2টি সিটি কর্পোরেশন নির্বাচন, উত্তর এবং দক্ষিণ, চট্টগ্রাম সহ এই তিনটাতে আপনারা লুট করে নিয়ে গেছেন। কিভাবে লুট করলাম? বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রী, দেশের আপনাদের নেত্রীর প্রায় সমপর্যায়ের, একই সমপর্যায়ের নেত্রী যখন নির্বাচনে নামে আপনারা তার গাড়িতে হামলা করেন। এটা আজকে গ্লোব, আজকে মিডিয়ার যুগে সবাই দেখেছে। এইখানে আপনাকে আমি আমরা একটু যে- অদূত ভাই একটু বলি, না, না, কি তার বলবো আগে আমাকে? কিন্তু বেগম 92 দিনের জিয়াকে- একটা আন্দোলন আপনারা করেছেন, নিরীহ জনগণকে কিন্তু রাস্তায় পুড়ে মারা ফেলা হয়েছে। আপনি যেরকম বললেন না জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ, ওই হামলাটা ছিল জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা এইসব একটাও কিন্তু এটা ইন্ডিকেটেড fabricated ছিল জন্য- না, ওইখানে আওয়ামী লীগের সদস্য জড়িত ছিল। ফেব্রিকেটেড জনগণের কথা বলে লাভ নাই, ওগুলো আওয়ামী লীগের বিভিন্ন জনগণ যুবলীগ- ফেব্রিকেটেড, আওয়ামী লীগের জনগণ ফেব্রিকেটেড, আর বিএনপির জনগণ আমি সেটা অরিজিনাল বলছি না। আপনি জনগণ জনগণ। বলছেন ফেব্রিকেটেড এই জন্য যে ওখানে যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন সন্ত্রাসী লীগ ছিল ওই হামলায়। বেগম ওইগুলো তো খালেদা জিয়ার আপনারা গাড়িতে কোনোদিন ছিল। প্রমাণ করতে পারলেন আমরা না। প্রমাণ করার দরকার নাই, মিডিয়া প্রমাণ করছে। কোমরে পিস্তল নিয়ে, রিভলভার নিয়ে পুলিশকে ধাক্কাচ্ছে বেগম খালেদা জিয়ার গাড়িতে যেন বাধা না দেয়। সেখানে তো আপনার বিএনপি চেয়ারপারসনের যিনি এই আপনার এই যে একটি সিএসএফ নামক অবৈধ একটা ইয়ে আছে, মানে আপনার কি বলে সিকিউরিটি ফোর্স আছে, এটার বৈধতা কোথা থেকে পাইছেন আপনারা? কে দিছে আপনাদেরকে এই বৈধতা? এটা আপনি মানুষের ঘরে ঘরে যে সিকিউরিটি আছে এটার বৈধতা কে দিয়েছে? এটা সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈধতা দিছে। মানুষের ঘরে ঘরে যে বাড়িতে বাড়িতে ফ্ল্যাটে ফ্ল্যাটে সিকিউরিটি কে দিয়েছে? এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতএব বৈধতা আমি আমার দিয়েছে। নিরাপত্তা রাখতেই পারি। আপনারা বাহিনী তৈরি করতে পারেন না। আপনারা বাহিনী তৈরি করতে পারেন This is not বাহিনী, এটা সিকিউরিটি ফোর্স। অফ কোর্স ইটস এ বাহিনী। security আপনারা force। এসএসএফ এর একটা বদলতে সিএসএফ তৈরি করেছেন। সিএসএফ এর চেয়ারপারসন সিকিউরিটি হ্যাঁ, ফোর্স, chairperson হোয়াট ডাজ ইট security মিন বাই ফোর্স? একটা ফোর্স কি কোন সরকারের অনুমোদন ছাড়া তৈরি করতে পারেন আপনি? এটা বাংলাদেশের সিকিউরিটি, আপনার ইন্ডাস্ট্রি যেরকম সিকিউরিটি দেওয়া হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন ফ্ল্যাট বাড়ি যেভাবে সিকিউরিটি দেওয়া হচ্ছে বিভিন্ন কোম্পানিগুলো, লাইক দ্যাট, এরকম একটা। তাহলে আপনারা এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো আমাদের সিকিউরিটি সব তুলে নিয়ে যাচ্ছে, পুলিশ নিয়ে যাচ্ছে। আমাদের নেত্রী যাতে বের না হতে পারে বালির টাক দিয়ে, আলুর বস্তা দিয়ে, বালুর বস্তা দিয়ে আপনারাও বসিলেন ভাই। আপনি ঘেরাও করে আওয়ামী লীগের রাখছেন। অফিস 5 বছর আপনারা ঢুকতে দেন নাই। আপনারা ঘেরাও করে রাখছেন। শেষ পর্যন্ত আলুর টাকও দিয়েছেন, বালির টাকও দিয়েছেন, সিমেন্টের টাকও দিয়েছেন, 3 মাস বন্দি করে রেখেছেন, তার বাড়ি থেকে বেরোতে দেন না। এরপরে বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিকিউরিটির পারমিশন নেওয়ার জন্য। এটা হাস্যকর নয়? এটা হাস্যকর। আপনারা বেগম খালেদা জিয়াকে এবং বিএনপিকে, আজকের জনগণকে এত বেশি ভয় পান, এত বেশি ভীত সন্ত্রস্ত আজকে আমরা তো আপনারা। চাই আপনারা মূল রাজনীতিতে বুঝছেন? ব্যাক করেন। আমরা এই সন্ত্রাসী জঙ্গিবাদী বাদ দিয়ে আপনারা মূল রাজনীতিতে ব্যাক আমাদেরকে করেন। তো আপনারা মূল রাজনীতিতে আসতেই দিচ্ছেন না। সারা বাংলাদেশে 47-এর পরে এত বড় বৃহত্তর আন্দোলন হয়নি। গ্রামে গঞ্জে, উপজেলায়, থানায়, পাড়ায়, মহল্লায় আপনাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে বিগত 3 বছর, বিগত 1 নাগাদ 3 মাস, 1 মাস। কোথায়? সারা বাংলাদেশে হয়েছে। কবে? এই যখনকার কথা আপনি বলছেন, তখনকার কথা বলছেন। এই
বিগত উনি সময়ের বলছেন আন্দোলন, আন্দোলন, আপনি বলছেন বোমাবাজি। আপনি যেটা আপনারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইলেন, না, না। এইটা কি আপনি আন্দোলন বলেন? আমি নিরীহ জনগণকে সেটা পুরাই মেরে ফেললেন, এটা কি আপনি আন্দোলন বলেন? আন্দোলনের মধ্যে আপনারা ঢুকে আপনারা মেরেছেন বোমাটা। আন্দোলনের মধ্যে It আপনাদের is detected, আপনাদের আর বাহিনী, বিএনপি এবং জামাত ডিটেক্টেড No, এখানটা। আমি আপনাকে প্রমাণ দিয়ে দেখাবো, ডেইলি নিউজে আছে কোন দিন কোন জেলায় এই ফ্যাক্টর বোমা সহ যুবলীগ ছাত্রলীগ ধরা পড়েছে, অ্যারেস্ট হয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী অ্যারেস্ট হয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও ভুলবশত প্রশাসন অ্যারেস্ট করে ফেলেছে। আমি বলবো আপনাদের সরকারি বাহিনী এবং আপনাদের রাজনৈতিক সংগঠনের ক্যাডার বাহিনী প্রশাসন দিয়ে কাউকে ভুলবশত অ্যারেস্ট করে না, প্রশাসন যাকে অ্যারেস্ট করে জেনে শুনে অ্যারেস্ট করে। যুবলীগ কি করেছে, ছাত্রলীগ কি করেছে, এরকম ভুরি ভুরি নজির আছে। আপনি হতে পারে চাইলে যুবলীগ ছাত্রলীগ প্রমাণ যদি দিতে এর সাথে জড়িত থেকে থাকে, যুবলীগ হ্যাঁ, ছাত্রলীগ এই তো করেছে। তাহলে পেট্রোল বোমা কিন্তু যুবলীগের হাতে ছিল, ছাত্রলীগের হাতে ছিল। পেট্রোল বোমা আমাদের জামাতের হাতে ছিল, বিএনপির হাতে ছিল, আমাদের- এরকম নজির নজির প্রমাণ আমি আপনাকে দেখাতে আমাদের পারবো। গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা এই বোমা হামলা করেছে। আওয়ামী লীগ সরকারের স্বাধীনতা বিরোধী চক্ররাই বোমা সন্ত্রাসী করেছে, না, সেটা- যারা এখনো পর্যন্ত আইএস এর নামে আমি জঙ্গিবাদী করে আমি যাচ্ছে। কিন্তু ওই প্রশ্নের উত্তর পেলাম না যে এই যে দলীয় প্রতীকে নির্বাচন করা বা দলীয় দলীয় মনোনয়ন, প্রতীকে সেটি নির্বাচনে যাবে সম্পর্কে কি যাবে আপনারা না, যাওয়া না যাওয়া তো পরের কথা, এই সিদ্ধান্তটিকে আপনারা কিভাবে দেখেন? আমরা এই মুহূর্তে সিদ্ধান্তটাকে আমরা বলবো, সারা দেশে একটা জাতীয় নির্বাচনের আশঙ্কা করছে মানুষ, আশা করছে, প্রত্যাশা করছে 2019 সালে দেশে এবং বিদেশে। সারা দেশে আগামী 16 সালের প্রথম দিকে একটা নির্বাচন প্রত্যাশা করছে, হোক বা না হোক। ওনাদের বাসায় 2019 সালে, ওনার আরেক বন্ধুর বাসায় 42 সালে, সেটা অন্য জিনিস। আমরা হ্যাঁ। সংবিধানের কথা বলতে চাই, সেটা আমরা সংবিধান সংবিধানের বাইরে যেতে চাই না। যেই দেশে বাংলাদেশ আওয়ামী লীগ যে দেশে- সংবিধানের বাইরে গিয়ে বন্দুকের নল উঁচু করে ক্ষমতায় আসে নাই, যেই দেশের ভোট যেটা কেন্দ্রে বিএনপির ইতিহাসে আছে। আপনাদের গত নির্বাচনের ভোট কেন্দ্রে আওয়ামী লীগেরাই ভোট কেন্দ্রে যায় নাই। 42টি কেন্দ্রে একটি ভোটে পড়ে নাই। 53টা, সম্ভবত 53 কি 54টা সিটে কোনো প্রার্থী ছিল না। 42টা কেন্দ্রে একটি ভোটে পড়ে নাই। সেই কেন্দ্রগুলো কি আওয়ামী লীগ ছিল না? যেই কেন্দ্রে একটা ভোটে পড়ে নাই সেখানে কি আওয়ামী লীগের একজন সমর্থক ছিল না? যেই প্রার্থী ভোটে দাঁড়িয়েছে তার কি ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান কেউ ছিল না? তো সেই ভোট কি আপনি যদি বলেন যে আচ্ছা, এখন বৈধ ভোট, মদদ ভাই এত কথা বলতেছেন, তাহলে আপনার ইলেকশনে আসলেন না কেন? আমরা কেন আপনার অধীনে ইলেকশনে যাব? আমার অধীনে তো ইলেকশনে আসতে বলা আপনার হয়নি। অধীনে তো যেতে মাননীয় বলছে। প্রধানমন্ত্রী যখন মাননীয় আপনাদেরকে প্রধানমন্ত্রী- ফোন করে বললেন যে আপনারা আসেন, আপনারা যেভাবে চাইবেন সেভাবে হইতো, না, 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 আপনারা না, গেলেন না কথা- কেন? সেটা বলে নাই। সেটা বলে নাই। সেটা আপনার জনগণকে একটু ক্যামফ্লেক্স করার জন্য যেহেতু একটু কথাবার্তা, নাটকীয়তা। অতএব হইলাম, আমরা আপনাদের- নাটকীয়তাই করলাম, কিন্তু সেই নাটকে আপনারা অংশগ্রহণ করলেন না কেন? আমরা তো আপনাদের আপনারা তো নাটকে- জজ মিয়া নাটক থেকে শুরু করে না। কোনো নাটকই বাদ দেন নাই, আমরা আপনাদের তাহলে এই নাটকে- নাটকে আপনারা অংশগ্রহণ করলেন না কেন? আপনাদের নাটকে অতীতে অংশগ্রহণ করি নাই, আগামীতে অংশগ্রহণ করব না। মনে রাখেন, নির্দলীয় নিরপেক্ষ ব্যবস্থাপনার বাইরে আমরা আগামীতে ইলেকশনে যাব না। ভালো আপনারা কথা, কতদিন আমরা ক্ষমতায় থাকতে পারেন, সংবিধানের বাইরে কথা বলবো না। আপনারা কতদিন সরকারে থাকতে পারেন, এদেশের মানুষ দেখে নেবে। দেখবে, এবং আমি মনে করি, দেখবো, এবং আপনারা বিলিভ যে- করি, আপনারা আমি যে বিশ্বাস এই যে- করি আপনারা আর বেশি দিন থাকতে পারবেন না। এইটা Time is- আপনার বিশ্বাস, টাইম ইজ গন। এইটা আপনার আপনাদের বিশ্বাস, সময় ফুরিয়ে গেছে, কিন্তু জনগণ কি সময় চায় শেষ। আপনারা সেটা দেখেন। জনগণ আপনাদের বাংলাদেশ চায় না। আওয়ামী লীগের যে উন্নয়ন, এই উন্নয়নে আপনারা ঈর্ষান্বিত, যার উন্নয়ন- কারণে এখন আপনারা এই কথাগুলো বলতেছেন। আপনাদের উন্নয়নটা এমন, এই কোরবানির ঈদে বাড়িতে গিয়েছিলাম, দোতলা লুঙ্গি পরে বাড়িতে যেতে হয়েছে। দোতলা লুঙ্গি বুঝেন? লুঙ্গিকে উপরের দিকে এরকম পেঁচে যেতে হয়। রাস্তা এমন অবস্থা উন্নয়নের, পানি কাদা মাথা সমান। আপনাদের উন্নয়নের চিত্রলেই অবস্থা। খালি ঢাকা শহরে কয়েকটা ফ্লাইওভারের নাম মাত্র কাজ চলাবেন, বছরের পর বছর রাস্তা যানজট সৃষ্টি ফ্লাইওভারে করবেন। আপনি চলেন না এই দিয়ে না, ফ্লাইওভার তো শুরুই হয়নি। ফ্লাইওভার চলবে কোত্থেকে? সামান্য কয়েকটা উন্নয়ন দিয়ে আপনারা যদি বলতে চান সারা বাংলাদেশের উন্নয়নের চিত্র মানে এই নয়। আমার জেলাতে আপনারা বলেন যে বিদ্যুতে আপনারা এত উন্নয়ন করেছেন, খাম্বা বিক্রি করি নাই, আপনারা করেন নাই, ভালো কথা, খাম্বা অন্যরা বিক্রি করেছে। আমার জেলাতে সপ্তাহে 5 দিন বিদ্যুৎ থাকে না। আমি আপনাকে বললাম এবং জিল্লুর ভাইয়ের মাধ্যমে আমি জাতিকে এবং গভর্নমেন্টকে জানাচ্ছি, সপ্তাহে 5 দিন আমার জেলা খাগড়াছড়িতে এই যে বিদ্যুৎ ধরেন এই থাকে যে না। একটা জিনিস ভাই আপনি যে এই এখন যে- বললেন 5 দিন বিদ্যুৎ থাকে না, এই জিনিসটা আপনি সরকারকে বলতে পারেন যে আমার জেলাতে 5 দিন বিদ্যুৎ থাকে না, আপনার প্রয়োজনীয় ধরেন এই যে- ব্যবস্থা। এইগুলা না করে আসেন, আপনারা সরকারকে শুনেন, সহযোগিতা না শুধু করে, তাই না, আমার ওই এলাকার রাস্তার যদি ভিডিও ফুটেজ আপনি দেখেন, বিভিন্ন টিভি নিউজে আছে, যদি ভিডিও দেখেন, আমার কাছে আছে, যদি চান আমি এখান থেকে খুলে এখনই একটা দুটা শর্ট নিউজ দেখাতে পারি। না, এরকম রাস্তা অনেক খারাপ আছে, এটা আমিও স্বীকার করি, আমিও স্বীকার করি। এবং অনেক জায়গায় টেন্ডার হয়েছে, হয়তো 2 কোটি 5 কোটি টাকা টেন্ডার হয়েছে রাস্তার। ওই 2 কোটি 3 কোটি আওয়ামী লীগ যুবলীগের কন্ট্রাক্টররা
সন্ত্রাসীরা আর ওই রোডস এন্ড হাইওয়েজের কর্মকর্তারা ভাগ করে খাই ফেলছে, রাস্তার কোনো কাজ হয়নি। উন্নয়ন বলতে আপনারা এটুক করেছেন, উন্নয়নের জন্য গাড়ি এভাবে যেতে পারে না, এভাবে যেতে পারে না, এরকম করে। আর বিএনপির সময় রাস্তাগুলো খুব সুন্দর ছিল। অফকোর্স বিএনপির আমলে যে পরিমাণ উন্নয়ন আছে, আপনাকে আমি বলি আমার বাড়ি খুলনা বিভাগের মধ্যে, খুলনা বিভাগের একটি রাস্তাতেও বিএনপি, আপনি তো বলছেন লুঙ্গি, আপনি ইয়ে করে দোতলা লুঙ্গি, তখন মানুষ লুঙ্গি ছাড়া পার হইতে হইছে, আপনি এই কথা বলতে পারেন না, ঠিক আছে? চুকনগর থেকে সাতক্ষীরা পর্যন্ত মানুষ হেঁটে পার হইতে হইতো না, তা হয়তো হইতে পারে, কিন্তু আপনাদের উন্নয়নটা এমন অবস্থা যে উন্নয়নে আমার জেলাতে 7 দিনে 5 দিন কারেন্ট থাকে না খাগড়াছড়িতে। আমার জেলার কোনো রাস্তা গাড়ি চলতে পারে না। আমরা যতগুলো রাস্তা বানাইছি, আপনারা আওয়ামী লীগ ততটা ইটও বসান নাই কোথাও, যতগুলো রাস্তা বানিয়েছি। আপনাদের সেই রাস্তাগুলো কোথায়? আমাদের ওগুলা তো বছর বছর থাকবে না, মেনটেনেন্স করতে হবে। মেনটেনেন্স হচ্ছে না, বললাম না, একটা ইটও লাগানো হচ্ছে না। ধরেন একটা রাস্তা আপনার ট্যাক্সি হবে সর্বোচ্চ 3 বছর, 2 বছরের মধ্যে আপনাকে কিছু মেনটেনেন্স করতে হবে। কোথাও কোনো মেনটেনেন্স ওয়ার্কই নেই, তাহলে কি করে রাস্তা টিকে? কোথাও কোনো রাস্তা নেই। আমার আরেকটা প্রশ্ন আছে ওয়াদুদ ভাই, আপনার কাছে আমার একটু অপ্রাসঙ্গিক প্রশ্ন করলো, আমি একটু এক সেকেন্ড, উনি যেটা বললো, জিলুর ভাই যেটা বললেন, স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে আমরা যাবো কি যাবো না সেটা আমাদের হাইকমান্ড বা আমাদের দলীয় সিদ্ধান্তের বিষয়, কিন্তু এই সরকারের অধীনে কি করে সম্ভব? স্থানীয় সরকারের কোনোভাবেই সম্ভব নয়। স্থানীয় সরকার কি আপনারা চাচ্ছেন যে এখানে তত্ত্বাবধায়ক সরকার আসুক? না, আমরা সেটা বলছি না। আমরা বলছি ইলেকশন কমিশন মজবুত হোক, সরকার নিরপেক্ষ হোক। ইলেকশন কমিশন মজবুত করার জন্য তো আপনারা সার্চ কমিটি দিয়েছেন, এবং এই সরকার নির্দলীয় মানসিকতা পোষণ করুক, যে স্থানীয় সরকার যে আসবে আসুক। স্থানীয় সরকার দিয়ে তো সরকার পরিবর্তন হবে না। নির্দলীয় মানসিকতা রয়েছে। স্থানীয় সরকারে যদি বিএনপি সবগুলা পেয়েও যায়, সরকারের পতন তো হবে না। সরকার তো এটার উপর মেরিট করে। আমি এগ্রি করি। তাহলে কি কারণে উপজেলা সবগুলো দখল করে নিল? কি কারণে ঢাকা, চিটাগং এই সিটি কর্পোরেশন দখল করে নিয়ে নিল? দখল তো করেনি, আপনারা ইলেকশন থেকে প্রত্যাহার করেছেন। দখল করে নিয়েছে, আপনারা ইলেকশন থেকে প্রত্যাহার করেছেন। বিশ্ব এটা দেখেছে। কিভাবে বিশ্ব দেখলো? আপনি কয়টা ভোট কেন্দ্রে গিয়েছেন ঢাকা শহরে, আপনি বলেন? আমার তো যাওয়ার সুযোগই নাই। গেলে তো হয় আপনার সন্ত্রাসীরা গুলি করতেছে, না হলে আপনার পুলিশ বাহিনী ধরে নিয়ে যাচ্ছে। আমি যাবো কেমনে? আমাকে তো যেতে আপনি দিচ্ছেন না। আপনার পুলিশ বাহিনী ধরে নিয়ে যাচ্ছে, আর না হলে আপনার সন্ত্রাসী গুলি করতেছে। কেন্দ্রে তো কুকুর ছাড়া কাউকে দেখা যায়নি। কুকুর বসেছিল, ক্যামেরা দেখা গেছে, সবগুলো কুকুরের দৃশ্য। কুকুর, আপনি এই কথাটা বলতে পারেন না। আমি ভোট দিয়েছি, বা আমি জানি না জিল্লুর ভাই ভোট দিয়েছে, তার মানে কি আমরা কুকুর বিড়ালের সাথে ভোট দিয়েছি? এই কথাটা কিন্তু আপনি, আপনার কথাটা কিন্তু গণতান্ত্রিক কথা হলো না। এই কথাটা কিন্তু আপনি আপনার কথাটা কিন্তু সঠিক হলো না। নেগেটিভ ভাবে নিচ্ছে, আমি অর্থে বলিনি। আপনি যদি যান, আপনার বাইরেও জনসংখ্যা এত কম ছিল যে কুকুর চলাফেরা করেছে, আমি সেটা বলছি। অনেকগুলো কেন্দ্রের দরজায় কুকুর বসা ছিল, এটা ছবি পত্রিকা আসছে। এখানে আমি কিন্তু আপনার দুইটা কথার সাথে স্ট্রং ডিফার করলাম। এক, আপনি এই জনগণকে কুকুরের সাথে তুলনা করেছেন, এই কথাটা কিন্তু আমি আপনার সাথে স্ট্রং ডিফার করলাম। এবং আপনি মাননীয় প্রধানমন্ত্রী পুত্র কন্যা সহ এই যে আপনি অ্যাকিউজ করলেন, এইটা কিন্তু আপনি শোভনীয় কাজ করলেন। এই জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে, এখান থেকে বের হতে অ্যারেস্ট হতে হবে। আজকে যেমন সাভারে সালাউদ্দিন অ্যারেস্ট হয়েছে, আমাকে অ্যারেস্ট হতে হবে। এই তো আমাকে ইলিয়াস আলী হতে হবে, এই তো আমি ইলিয়াস আলী হতে হবে, এই তো আমাকে সালাউদ্দিনের মতো ভারতে পাওয়া যাবে, এই তো সালাউদ্দিনকে ভারতে পাওয়া গেছে না সালাউদ্দিন ভারতে চলে গেছে, এটা কিন্তু আজও প্রমাণিত না। আপনারা প্রমাণ দিতে পারেন? আমরা প্রমাণ দিতে পারি। আপনারা তাকে যাই হোক সে বিষয়ে বলেন, গণমাধ্যমে বলেন। হ্যাঁ, তাকে আপনারা নিয়ে গেছেন, তুলে নিয়ে গেছেন, পরে আপনারা ভারতে নিয়ে ফেলে দিচ্ছেন। এটা তো মুখে মুখে আমরা অনেক কথাই বলতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার কাছে আমার একটা, আপনি যে ধমক দিচ্ছেন, আমি তো এখনই শঙ্কিত। না, আমি ধমক দেইনি, আমি উদ্বিগ্নতার প্রশ্ন করেছি। আরেকটা জিনিস, আমি একটা কথা আপনাকে একটু জানতে চাই। এই যে আপনাদের বিএনপির ভাইস চেয়ারম্যান মিস্টার তারেক রহমান সাহেব, উনি বাংলাদেশ থেকে গিয়েছিলেন কিভাবে একটু বলবেন কাইন্ডলি? প্যারোলে মুক্তি নিয়ে গিয়েছিলেন, তাই তো? তাহলে উনি তো এখন সুস্থ। উনি তো চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি নিয়ে গেছিলেন, প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। উনি তো এখন সুস্থ। আমরা পত্র পত্রিকায় দেখেছি, গণমাধ্যমে দেখেছি, উনি ওনার মাকে নিয়ে গাড়ি চালিয়ে উনি
ইয়েতে গিয়েছেন, কি বলে আপনার হোটেলে নিয়ে গিয়েছেন, তাহলে উনি তো সুস্থ, উনি বাংলাদেশে এসে সুষ্ঠু ধারার রাজনীতি করেন না কেন? এখন অসুস্থ দ্বারা রাজনীতি আমার প্রশ্ন হচ্ছে তাহলে সরকার উনি যদি সুস্থই মনে করে এবং যদি পলাতক থাকে, সরকার অনেক আনার ব্যবস্থা করছে না কেন? সরকার তো ইন্টারপোলের রেড অ্যালার্ট দিয়েছে তো তার ব্যাপারে। ইন্টারপোলের রেড অ্যালার্ট দেয়া মানে তার ইন্টারপোল তো কাউকে ধরে আনার ক্ষমতা রাখে না। না, সরকার কিন্তু তার ব্যাপারে তিনি কিন্তু অলরেডি পলাতক আসামি, বিভিন্ন মামলায় কিন্তু উনি পলাতক আসামি। একটি অবৈধ জরুরি সরকারের নামে তদানীন্তন সরকার বাধ্য করেছে তারেক রহমানকে বিদেশে চলে যেতে। আপনারা জানেন শারীরিকভাবে আপনাদের নেতাদেরকে যেরকম টর্চার করেছে তার চেয়ে অনেক ভয়াবহ টর্চার করে তারেক রহমানের কোমর ভেঙেছে, পা ভেঙেছে। এই অবস্থায় তিনি চিকিৎসার জন্য গেছেন, এখনো তিনি সুষ্ঠুভাবে সম্পূর্ণভাবে সুস্থ হননি, প্রথমত। দ্বিতীয়ত হলো আপনাদের বর্তমান সরকার যে মন মানসিকতা তৈরি করেছে, যে পরিস্থিতি সৃষ্টি করেছে, যেখানে একজন সাধারণ মানুষ কথা বলে বাংলাদেশের ঘর বাড়িতে থাকতে পারে না, জেলে যেতে হচ্ছে, প্রতিদিন গুম খুন হচ্ছে, সেখানে তারেক রহমান এসে নিরাপদ বোধ করার মতো অবস্থা নাই। তারেক রহমানকে আসলে যে কোনো সময় আপনারা ইলিয়াস আলীর মতো গুম করতে পারেন এবং জেলখানে নিক্ষেপ করে তাকে তার বাকি জীবন আপনারা পঙ্গু করতে পারেন, এটা আমরা জানি এবং আমাদের কাছে এই মেসেজ আছে। মেসেজটা কিভাবে পেলেন? মেসেজটা কিভাবে পেলাম আপনারাই তো বলতেছেন। তারেক রহমান আসলে তাকে জেলে ঢুকানো হবে। তারেক রহমান একজন পলাতক আসামি, তাকে আইন ফেস করতেই হবে। তারেক রহমানকে আপনারা মিথ্যা মামলায় বিভিন্ন মিথ্যা মামলাতে কোথাকার মিথ্যা মামলা? দুর্নীতি দমন কমিশন কি তখন আমাদের ছিল? দুর্নীতি দমন কমিশন কি আমাদের সময় তার মামলা হয়েছে? তৎকালীন দুর্নীতি দমন কমিশন তো মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে, আওয়ামী লীগের অনেকের বিরুদ্ধে মামলা। সেই মামলাগুলো আজকে শেষ হয়ে গেল, সাধারণভাবে নিষ্পত্তি হয়ে গেল আপনি সরকার আসার পরে। আর আমি সরকার আসি নাই বলে আমার মামলাগুলো মামলাটা কি হবে? সেটা তো আপনারা তো একটা জজ মিয়ার নাটক সাজালেন। কেন সাজালেন? কেন এটার বিচার করলেন না আপনারা? আপনাদের 21শে আগস্টে যখন গ্রেনেড হামলা হলো, কই আপনার নেতৃত্ব সংসদে বক্তৃতা না দিয়ে একবার তো মাননীয় প্রধানমন্ত্রী তদানীন্তন বিরোধী দলের নেত্রীর বাসায় গিয়ে ওনার সাথে দেখা করতে পারতেন। উনি গিয়েছিলেন? আপনি বোধহয় জানেন না, মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনার বাসায় যাওয়ার জন্য তাৎক্ষণিক চেষ্টা করেছে, উদ্যোগ নিয়েছে এবং বর্তমান প্রধানমন্ত্রী সেদিন নিষেধ করেছে। ঠিক আছে, আপনার কথাটা আমি আপনার কথাটা আসলাম। আপনাদের চেয়ারপারসনের যখন ছেলে মারা গেল, পুত্র শোকে যখন উনি শোকাহত, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে নিষেধের সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী ছুটে গিয়েছেন এবং আপনার ভাষায় বলি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনারা কোনো ভদ্রলোকের আচরণ করেননি সেদিন। একটি দেশের প্রধানমন্ত্রীকে সম্মান প্রদর্শন করতে এটা সেটা নয়। একটা শোকাহত মা, তখন তিনি শক এবং আপনারা দরজা লাগায় রাখলেন কেন? এক মিনিট শেষ দরজা লাগায় রাখলেন কেন? প্রশ্ন করেছেন, শেষ করতে দেন, উত্তর নেন। তিনি তখন অসুস্থ এবং তিনি একরকম সেন্স ছিলেন না, তিনি ঘুমিয়েছেন, ওনাকে ইনজেকশন দিয়ে ঘুমানো হয়েছে। সেই অবস্থায় যদি আপনি যান, আপনি তো ওনার সাথে দেখা করার কোনো সুযোগ নেই। দেখা করার দরকার নেই তো। মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে দেখতেন উনি ঘুমাচ্ছেন, এটাই তো ওনার জন্য সান্ত্বনা ছিল। উনি তো একটা মাতৃসুলভ নিয়ে গিয়েছিলেন। উনি তো সেদিন দেশের প্রধানমন্ত্রী হিসেবে যাননি, উনি একজন উনিও একজন মা সুলভ আচরণ নিয়ে সেদিন গিয়েছিলেন উনি। আপনারা সেই জিনিসটাকে এন্টারটেইন করেন না। আমরা বহু এন্টারটেইনমেন্ট করেছি। আমাদের নেত্রী, আপনাদের নেত্রীর মেয়ে পুতুলের বিয়েতে গিয়েছিল, সেখানে কিন্তু আপনাদের নেত্রী সৌজন্যতা বশত বেগম খালেদা জিয়ার পাশের টেবিলে এসে বসেন নাই। আমি আপনাকে আরো এটাও বলতে চাচ্ছি, যেদিন 15 আগস্টের গ্রেনেডের কথা, 21শে আগস্টের গ্রেনেড হামলার কথা বলছেন, সেদিনও আমাদের নেত্রী তাৎক্ষণিক ছুটে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু আপনাদের নেত্রী সেদিন কিন্তু যাওয়ার জন্য অ্যালাউ করেননি এবং কঠিন ভাষায়। সো আমরা শেষের দিকে তো এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি? মানে আপনারা কি বছরের পর বছর, দশকের পর দশক ধরে এইভাবেই ঝগড়াঝাটি করতে থাকবেন না, বাংলাদেশকে একটা বিপদের দিকে ঠেলে দিবেন? হ্যাঁ, এই অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো সরকার হাতে। এই অবস্থা থেকে পরিত্রাণের রাস্তা একমাত্র সরকার দিতে পারে। মানে সরকার এমন একটা নির্বাচন দিক যে নির্বাচনে আপনারা বিজয়ী হবেন। সরকার আমরা বিজয়ী হওয়ার দরকার নেই, সরকার এমন একটা নির্বাচন দিক যেই নির্বাচনে, তারপর আবার ধরা যাক আপনারা ক্ষমতায় গেলেন, তখন আবার আপনারা তো একই কাজ করবেন, ওনারা ওই একই রকম ঝগড়াঝাটি করবেন, আমাদের চেহারা তো আমরা একই দেখছি। না, আমাদের কাছে যখন তত্ত্বাবধায়ক সরকার চাওয়া হয়েছে আমরা কি দিয়েছি না? আমাদের কাছে জামাত ইসলাম এবং আওয়ামী লীগ মিলে যৌথভাবে জল ঘোলা করে দিয়েছেন। হ্যাঁ, দিয়েছি আমরা। কিন্তু আজকে বাংলাদেশে এত জলঘোলা হওয়ার পরেও আপনি কেন সেটা বাতিল করলেন?
এত জলঘোলা হওয়ার পরে কেন আপনি দিচ্ছেন না? হ্যাঁ, আপনার হাতেই নির্ভর করছে দেশের শান্তি, বর্তমান সরকারের উপরে হাতে নির্ভর করছে। বর্তমান সরকার যদি চায় শান্তিপূর্ণভাবে নিরপেক্ষ একটা ইলেকশন উনি অনুষ্ঠিত করবেন, তাহলে আমি বিশ্বাস করি দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। তা না হলে এই দেশ অতি সত্বরই বসবাস অযোগ্য হয়ে যাবে, যেটা আমাদের সকলের আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। ধন্যবাদ ওয়াদুদ ভাই আপনার মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য, সরকারের প্রতি এরকম মন্তব্য দেওয়ার জন্য। ইনশাআল্লাহ 2019 সালে নিয়ম মাফিক ইলেকশন হবে এবং আমরা আশা করব আপনারা এখনই এই ইলেকশন কি প্রক্রিয়ায় হবে সেটা আওয়ামী লীগের সাথে বা বর্তমান সরকারের সাথে একটি সমঝোতায় আসবেন, নাহলে কিন্তু দিস ট্রেন উইল বি অলসো, এটাও কিন্তু একটা মানে মিস করে যাবেন আপনারা। সুতরাং আরেকটি জিনিস হচ্ছে আপনাদেরকে ভাঙা ট্রেন, এসব অবৈধ ট্রেনে উঠার আমাদের কোনো মানসিকতা নেই। অবৈধভাবেই তো আপনারা সরকার ক্ষমতায় এসেছেন, দরকার হলে দোতলা লুঙ্গি পরে চলবেন, কিন্তু অবৈধভাবে যাবেন। আরেকটা জিনিস হচ্ছে এই জামাত ইসলামী নামক জঙ্গি সংগঠন থেকে আপনারা ছেড়ে রাজনীতি করেন, বাংলাদেশের জনগণ আপনাদেরকে আরো ভালোবাসবে। আচ্ছা ঠিক আছে, জামাত ইসলাম খুব খারাপ, রাজাকার এবং মানে খুব জঙ্গিবাদ, তো এই খারাপ দলটা যদি আমার সাথে থাকে আমি তো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা, আমি তো কালার হওয়ার বলছেন তো আপনার নেতৃত্ব এখন জামাত ইসলামীর নেত্রী হয়ে গেছে। লেট টু ফিনিশ, আমি ক্ষতিগ্রস্ত হব, তা আমি ক্ষতিগ্রস্ত হলে তো বিএনপি উপকৃত, ক্ষতিগ্রস্ত হলে তো আওয়ামী লীগ উপকৃত হওয়ার কথা। আপনাদের এত মাথা ব্যথা কেন? আমাদের মাথা ব্যথা এইটাই, কারণ আপনারা একটি বিরোধী দলের নাম করে আপনারা বাংলাদেশে জঙ্গি সংগঠনকে প্রশ্রয় দিচ্ছেন। আমরা বিরোধী দল করছি, আপনারা তো বিরোধী দল একটি বানানো রাখছেন, পুতুল বিরোধী দল। না, সেটা তো প্রধান বিরোধী দল, আপনারাও তো একটা বিরোধী দল। সংসদে একটা প্রধান বিরোধী দল বানানো রাখছেন, মন্ত্রীও করছেন, আবার প্রধান বিরোধী দলও বানানো রাখছেন। তারা কথাও বলে না, কিসের প্রধানমন্ত্রী, এটা কোন ধরনের প্রধানমন্ত্রী? এরপরে আমাদেরকে উপদেশ দিচ্ছেন। আমরা যদি ক্ষতিগ্রস্ত হই আপনাদের লাভ হওয়ার কথা, কথা বলে না বলছেন কেন আপনি? ওই দলের প্রধান ব্যক্তি তো হরহামেশাই বলছেন যে উন্নয়নের নামে গণতন্ত্রকে ধ্বংস করছে এই সরকার। হ্যাঁ, তারা সেটাও বলছে। ওই দলের তিনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত, এবং ডেমোক্রেসির কোন জায়গায় আমরা আছি দেখেন আপনি, যে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়েও তিনি এই কথা বলছেন। এত সুন্দর ডেমোক্রেসি আর কোথায় পাওয়া যায়, যেখানে সরকার পার্ট অফ সরকার বলছে এই দেশ অচল হয়ে যাচ্ছে, দুর্নীতিতে ভরে গেছে, এই দেশ আর চলতে পারে না। এটা তবে একটা জিনিস আমাদের কনক্লুশনে একটা জিনিস আসা উচিত, এই জঙ্গিবাদকে ওয়াদুদ ভাই, এটা তর্কের খাতিরে না, আপনি এই বাংলাদেশের নাগরিক, আমি এই বাংলাদেশের নাগরিক, আপনার সন্তানও এই বাংলাদেশে বড় হবে, আমার সন্তানও হয়তো এই বাংলাদেশে বড় হবে। এই একটা জায়গায় কিন্তু আমাদেরকে আসা উচিত, জঙ্গিবাদ বাংলাদেশে কোনোভাবে কাম্য না। এটা কিন্তু আপনাদের এবং আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গিবাদকে রুখে দাঁড়াইতে হবে। না, সে ব্যাপারে আমি একমত। তবে আমার অনুরোধ হলো আপনারা অবৈধ ক্ষমতা ছেড়ে দিয়ে জঙ্গিবাদ, ইনশাআল্লাহ 2019 সালে বৈধভাবে যদি আপনারা ইলেকশনে কন্টেস্ট করেন, আমরা বৈধ সরকার, বৈধ সরকারই থাকবো। আপনারা জঙ্গিবাদ ঠেকান, আপনাদের কাছে আমাদের এটা অনুরোধ। জঙ্গিবাদ আমরাও চাই না, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। আর একটা অনুরোধ আপনাদের কাছে, আপনারা এত উন্নয়ন করছেন, এত ভালো কাজ করছেন, এত মানে ফেয়ার নির্বাচন করেছেন, তা আপনাদের ভয় কেন? একটা নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় কেন? আমরা সাংবিধানিক অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনারা আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টোয়, বুধবার দুপুর 11:30, শুক্রবার দুপুর 1:05 মিনিটে দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার ওয়াদুদ ভুঁইয়া এবং মিস্টার মোহাম্মদ শাহেদ, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকেই। দর্শক মন্ডলী, বাংলাদেশের সামনে সমূহ একটা বিপদ, IS এর তকমা লাগলো বলে, কাজে এই অবস্থাটি মোকাবেলাই হচ্ছে বাংলাদেশের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ। উন্নয়ন বলি আর গণতন্ত্র বলি, সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটি, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে হয়তো মিস্টার ওয়াদুদ ভুঁইয়ার ভাষায় গণতন্ত্র বা একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজন হবে। আবার যে জায়গায় ঐকমত্য পোষণ করেছেন মিস্টার শাহেদ, যে আমাদের সংবিধানে যেটি আছে যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতে নাই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, এই নীতিটা বোধহয় অনুসরণ করে চলাই ভালো। কোনো কোনো ক্ষেত্রে এর ব্যত্যয় আছে এবং সেই ব্যত্যয় আসলে বাংলাদেশকে একটা বড় বিপদের দিকে ঠেলে দিতে পারে বা দিচ্ছে বলেও অনেকের ধারণা। কাজেই এই চ্যালেঞ্জগুলো জাতীয়ভাবে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে এক ধরনের মতৈক্যের ভিত্তিতে, এবং সেখানটা থেকে নেতৃত্বের ভূমিকা বা অগ্রণী ভূমিকাটা কিন্তু এবং উদার ভূমিকাটা কিন্তু সরকারকেই বা সরকারি দলকেই বা সরকারি জোটকেই পালন করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।